আমি নিজে একটা ছবি শুরু করলাম, খোকন সোনা। ইন দ্য মিন টাইম আমার ছেলে হয়েছে এই মারুফ। সে মারুফ ছোট অবস্থায় তাকে কিছুটা ট্রেনিং দিলাম আমি। এখন রাজীব নায়ক, নায়িকা কে হবে? অঞ্জু ঘোষকে মনে মনে ভাবলাম। অঞ্জু ঘোষের সাথে দেখাই করতে পারলাম না। আমার সুনাম হয়ে গেল যে আমি 1 মাসে ছবি শেষ করতে পারি। হঠাৎ একদিন আমার বাসায় এসে সকালবেলায় হাজির পর্বত সিনেমা হলের মালিক শাহাদাত হোসেন, দ্বীপজলের বড় ভাই। সে এসে বলল যে আমাকে 1 মাসের মধ্যে একটা ছবি করে দিতে হবে। আর্টিস্ট কারা? বললো আপনার ইচ্ছে মতো। ম্যানেজারকে ডাক দিয়ে বললাম যে ছেলেটার নাম আমি বলতে পারবো না, অনুষ্ঠান হয়েছে, নতুন মুখের সন্ধানে নায়ক হিসাবে সিলেক্ট হয়েছে, নেচেছিল, খুব ভালো নেচেছিল। সকালে এসে সে বলল হ্যাঁ পেয়েছি, ঠিকানা পেয়েছি। দরজায় নক করলাম, পেরিয়ে এলো মান্নার বাবা। আমি কাজী হায়াত, পেশায় চলচ্চিত্র পরিচালক। চলচ্চিত্রের সাথে আরও ভাবে সম্পৃক্ত আছি, যেমন প্রযোজনা, অভিনয়, লেখক, সব পরিচয়ই আপনারা জানেন। শুরু হলো ছবি দি ফাদার। তখন সবাই ছবি করছে বড় বড় কাস্ট নিয়ে। আমি হঠাৎ করে কোত্থেকে একটা ছেলে এসে, একজন ইংরেজ, সুচরিতা, বুলবুল আহমেদ, তখন তাদের ছিল, মানে কাস্ট ভ্যালু খুব কম ছিল। ছবি শুরু করলাম। এতে সবাই আমাকে সমালোচনা করতে লাগলো। আমি শুনেছি ছবিটি করাকালীন আমার পেছনে অনেকে বলতো ইংরেজ পেয়েছে একজন, ইংরেজের পয়সাগুলো লুটপাট করে খাচ্ছে ছেলেটা। অবশেষে ছবিটি তৈরি করলাম, শেষ হলো, মুক্তি পেল, সুনাম হলো, আর পিছনে ফিরে তাকাতে হয়নি আমাকে। এরপরে চুক্তিবদ্ধ হলাম রাজবাড়ি ছবি করার জন্য মইনুল হোসেন, তারই ছবি করলাম দিলদার আলী, রাজবাড়ি। এরপরে আমি নিজে একটা ছবি শুরু করলাম, আবার একজন পার্টনার নিয়ে, খোকন সোনা। ইন দ্য মিন টাইম আমার ছেলে হয়েছে এই মারুফ। সে মারুফ ছোট অবস্থায় তাকে কিছুটা ট্রেনিং দিলাম আমি, যখন সে কিছুই জানে না, কথা বলতে পারে না। আঙ্গুল উঠাইলে, চোখ বড় বড় করে তাকাইলে কেঁদে দিত, আর এইভাবে ডাকলে দূর থেকে হাসতো। তো এই 2টা ট্রেনিং করে আমি ভাবলাম একে দিয়ে ছবি করা যায়, এবং করে ফেললাম ছবি খোকন সোনা। ছবিটি চললেও ভালো। এরপরে একা একটা করে ছবি, এক একটা করে ইতিহাস। খোকন সোনা ছবি তৈরির জন্য আমি নির্বাচিত করলাম সুচরিতা এবং ইলিয়াস কাঞ্চন। ইন দি মিন টাইম রাখে আল্লাহ মারেজকে ছবি একটু সাহায্য করার জন্য পরিচিত হয়েছিলাম। তার নাম ছিল ওয়াসিমুল বারী। ওয়াসিমুল বারীর সাথে বেশ সখ্যতা ছিল, প্রায় প্রতিদিনই আড্ডা দিতাম রমনা বটমোড়ে। তাকে বাই গল্পটা শোনাইলাম। পরদিন দেখি সকালে এসে হাজির আমার বাসায়। আমাকে জিজ্ঞেস করলো আপনি কি এর পাত্রপাত্রী সিলেক্ট করে নিছেন? আমি বললাম হ্যাঁ, সুচরিতা এবং ইলিয়াস কাঞ্চন। রাজীব, ওয়াসিমুল বারী বলল যে ছবিতে আমাকে নেওয়া যায় না। আমি শুনে অবাক হলাম, তুমি কি এর ছবি করবে? তখন বলল যে আপনি কি একা ছবিটা করছেন? আমি বললাম না, ফজলুর রশিদ ঢালি অর্ধেক পার্টনার, আমি বাকি অর্ধেক পার্টনার। তখন সে বলল ফজলুর রশিদ ঢালি আপনাকে কত টাকা দেবে? তা আমি বললাম যে 1,00,000-2,3 টাকা দেবে, বাদ বাকি টাকা আমার এবং আর্টিস্ট বাকি রেখে কাজ করব। তখন সে আমাকে বলল যে এই টাকাটা যদি আমি জোগাড় করে দেই। প্রথম বলল আমি দেই, বিপদে পড়লাম, হাত চেপে ধরলো, আরও বিপদে পড়লাম। আমি বললাম ঠিক আছে, দেখা যাক, কাল সকালে আসেন। কাল সকালে আসলো আর এক ভদ্রলোককে নিয়ে, সালাউদ্দিন নাম করে। সেও আমার বন্ধু, পরিচিত। আমি যে বাসায় থাকি তার উপরতলায় থাকে সে। সালাউদ্দিনের সাথে তার বন্ধুত্ব। সালাউদ্দিনকে ঠিক করেছে, সালাউদ্দিন 2 লক্ষ টাকা দেবে, ছবির 50-50 পার্টনার। আমাকে বলল 2 লক্ষ টাকায় পারবেন আপনি? সালাউদ্দিন শুধু এইটুকু বলল। তা আমি বললাম হ্যাঁ পারবো। সেই দিনই সে এখন কত লাগবে? তা আমি বললাম এখন এফডিসির টাকা জমা দিতে হবে, 1,025 টাকা হলে হয়। 25,000 টাকা দিল, এফডিসিতে জমা দিলাম। বাধা পড়ে গেলাম রাজীবের কাছে। এখন রাজীব নায়ক, নায়িকা কে হবে?
নায়িকা প্রথম তখন অঞ্জু ঘোষ আসছে, চলচ্চিত্রে এসেছে। অঞ্জু ঘোষকে মনে মনে ভাবলাম। গেলাম, রাজীবের সাথেই ঘুরছি, রাজীবকে নিয়েই গেলাম। অঞ্জু ঘোষের সাথে দেখাই করতে পারলাম না, খুব লজ্জার বিষয় ছিল। আমাদের চলচ্চিত্রের মানুষরাই দেখা করতে দিলেন না, বললেন যে শুটিং করতেছে, শুটিংয়ের গেট আটকানো, এখন দেখা করা যাবে না তার সাথে। তারপর গেলাম সুবর্ণা মুস্তফা, তিনি নায়কের কথা শুনে বললেন, না হায়াত ভাই, আমি ছবি করব না, আমি ছবি করি না, তো ছবি করা আমার পেশা না। আরও জিদ লাগলো, কি করব, যাহ, যে কোনো একটা মেয়ে, সুরঞ্জনা পারুল নাম করে একটা মেয়ে, তখন ছবিতে আইটেম গান নাচে। কে যেন আমাকে একজন বলল যে সুরঞ্জনা পারুল রে দেখেন, মেয়েটা দেখতে মোটামুটি ভালো। চলে গেলাম তার ওখানে, তার বাসায়, এবং বাসায় গিয়ে কন্ট্যাক্ট করলাম। সে রাজি, এবং তার পরের দিন থেকে শুটিং বেগুনবাড়ি আমার বাসায়, প্রায় 24 ঘন্টা ধরে শুটিং। 1 মাসে ছবিটা শেষ হয়ে গেল। ছবিটা মোটামুটি ব্যবসা করেছিল। এই হলো খোকন সোনার ইতিহাস। এই সুরঞ্জনা পারুলই কিন্তু জুলিয়া হয়েছিল, আর ওয়াসিমুল বারী হয়েছিল রাজীব। যখন ছবিটি প্রায় অর্ধেক শেষ, তখন রাজীব আমাকে বলছিল, আমার নামটা তো ওয়াসিমুল বারী অনেক বড়, ছোট একটা নাম দিতে পারেন না? তখন আমি বললাম, ঠিক আছে, দেখি কি দেই, একটু চিন্তা ভাবনা করি। আমার বাড়িওয়ালা, যে বাড়িতে থাকতাম, যে বাড়িতে শুটিং হতো, ওই বাড়ির ছোট্ট একটা ছেলে ছিল, ওর নাম ছিল রাজীব। আর তখন রাজীব গান্ধী ভারতে হিট, ভারতের প্রধানমন্ত্রী। তো আমাকে আমার বাড়িওয়ালা বললেন, ওর নাম রাজীব দিয়ে দেন। রাজীব দিয়ে দিলাম। রাজীবও খুব খুশি হলো। সেই থেকে ওয়াসিমুল বারী হয়ে গেল রাজীব, আর সুরঞ্জনা পারুল হয়ে গেল জুলিয়া। এই তো চলচ্চিত্রের শুরুর দিক। তারপর পাগলি ছবি। আমার একটা খ্যাতি হলো যে আমি খুব অল্প সময়ের মধ্যে ছবি তৈরি করতে পারি, কারণ 2টা ছবি খুব অল্প সময়ের মধ্যে শেষ করেছি। একটা হলো দি ফাদার, একটা খোকন সোনা, আর একটা দিলদার আলী, টেলিসামাদকে দিয়ে। সেও আর এক ইতিহাস টেলিসামাদকে দিয়ে। টেলিসামাদ, আমি রাজবাড়ি ছবির জন্য চুক্তিবদ্ধ হইলাম মইনুল হক সাহেবের সাথে। প্রতিমধ্যে শিডিউলজনিত কারণে ছবিটি বন্ধ হয়ে গেল। মইনুল হক সাহেব বললেন, হায়াত, আমার কাছে কিছু টাকা হয়েছে, কিছু টাকা আছে, আমার বাড়ির জমি বিক্রি করে ভাগে পেয়েছিলাম যে জমি, সেই জমিগুলো বিক্রি করেছি, তো এই টাকাগুলো নষ্ট হয়ে যাবে। তুমি যদি শর্ট টাইমে, তোমার তো নাম আছে শর্ট টাইমে ছবি করো, তুমি যদি শর্ট টাইমে একটা ছবি করতে পারো, তাহলে আমার এই টাকাগুলো থাকবে, কাজে লাগবে। আমি শুরু করলাম সত্যজিৎ রায়ের ফটিক চাঁদ গল্প অবলম্বনে দিলদার আলী। তাকে গল্পটা বললাম, সে রাজি হলো। তখন বলল, নায়ককে? আমি বললাম, নায়ক টেলিসামাদ। গুড আইডিয়া। নায়িকা? আমি বললাম, জুলিয়া। গুড আইডিয়া। কতদিনে শেষ হবে? আমি বললাম, 1 মাসের মধ্যে। আপনি যদি ফাইন্যান্স চালায় রাখতে পারেন, 1 মাসের মধ্যে আমি শেষ করে দেব। এবং ঠিকই এফডিসির গেটের মধ্যে 1 মাসের মধ্যে ছবিটি শেষ করলাম। এই হলো দিলদার আলী ছবির ইতিহাস। দিলদার আলী শেষ হলো, আমার সুনাম হয়ে গেল যে আমি 1 মাসে ছবি শেষ করতে পারি। হঠাৎ একদিন আমার বাসায় এসে সকালবেলায় হাজির পর্বত সিনেমা হলের মালিক শাহাদাত হোসেন, দীপজলের বড় ভাই। পরবর্তীতে তিনি পরিচালক হয়ে বাদশা ভাই হয়েছিলেন। তিনি এখন প্রয়াত, গত বছর মারা গেছেন। সে এসে বলল যে আমাকে 1 মাসের মধ্যে একটা ছবি করে দিতে হবে। অবাক হলাম। প্রথম দিন পরিচয়, তার মাধ্যমে, তারপরে 1 মাসের মধ্যে ছবি করে দিতে হবে। 1 মাসের মধ্যে কিভাবে ছবি করা সম্ভব? কাকে নিয়ে করব? যাকে খুশি তাকে নিয়ে করবেন, আর্টিস্ট সম্পর্কে আমার কোনো বাধা ধরা কথা নাই। তিনি বললেন, 1 মাসের মধ্যে আমাকে একটা ছবি শেষ করে দিতে হবে, পারবেন? আমি বললাম, হ্যাঁ পারবো। আর্টিস্ট কারা? বলল, আপনার ইচ্ছে মতো। আমার ইচ্ছে মতো মানে? আপনি যাকে পাবেন তাকে। ইন দি মিন টাইম একটা ঘটনা ঘটেছিল, সেটা হলো এটিএম শামসুজ্জামানের সাথে আমার বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছিল ওই
মনা পাগলা ছবিটা করতে গিয়ে আউটডোরে। মনা পাগলার ইতিহাসটা বলে নেই। মনা পাগলার ইতিহাস হলো, যেহেতু দিলদার আলীকে দিয়ে দিলদার আলী হিট হলো, সুপারহিট ছবি দিলদার আলী, তো সেই দিলদার আলীর সোর্সে, দিলদার আলীর ব্যবসা দেখে আমাদের টেলিসামাদও একটা ছবি প্রযোজনা করলো। ছবিটির নাম হলো মনা পাগলা। সেই ছবিতে পরিচালক হিসাবে কাজ করতে আমাকে অনুরোধ করা হলো, আমি করলাম। এই ছবিতে কাজ করতে গিয়ে দুইটা লোকের সাথে আমার পরিচয় হলো। একটা হলো এটিএম শামসুজ্জামান, আর একটা হলো আশিস কুমার লোহ, আর একটা হলো সাত্তার, টেলিভিশনে অভিনয় করতো, যে বাংলাদেশ ব্যাংকে চাকরি করত। তো এদের সাথে বেশ বন্ধুত্ব হলো এই মনা পাগলা ছবি করতে গিয়ে। মনা পাগলার পরে হলো দ্বীপজলের বড় ভাই বাদশা ভাই। বাদশা ভাইয়ের এমনি নাম ছিল শাহাদাত, পরবর্তীতে পরিচালক হয়ে বাদশা ভাইও নাম দিয়েছিলেন। তো বাদশা ভাইকে আশ্বস্ত করেছিলাম যে হ্যাঁ আমি বানাতে পারবো, কিন্তু নায়ক নায়িকার বিষয়টা। তখন তিনি বললেন আপনার খুশি মতো। আমার খুশি মতো, ঠিক আছে আপনার ম্যানেজার কই? ম্যানেজারকে ডাক দিয়ে বললাম যে ছেলেটার নাম আমি বলতে পারবো না, তবে কয়েকদিন আগে যে নতুন মুখের সন্ধানে অনুষ্ঠান হয়েছে, নতুন মুখের সন্ধানে শেষ হলো যেভাবে অনুষ্ঠান করে, সেখানে একটা ছেলে নায়ক হিসাবে সিলেক্ট হয়েছে, নেচেছিল, খুব ভালো নেচেছিল, লম্বা করে ছেলেটা। ওই ছেলেটার নাম আমি বলতে পারবো না, ওকে দেখো তো পাও কিনা। সকালে এসে সে বলল হ্যাঁ পেয়েছি, ঠিকানা পেয়েছি। আমি কিছু কথা বলিনি, আপনার যেতে হবে। গেলাম মোহাম্মদপুর, দরজায় নক করলাম, পেরিয়ে এলো মান্নার বাবা।